আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। তো আজকে আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি, সেটা হলো যে মায়োকার্ডিয়াল স্ট্রাকচারাল চেঞ্জ। ওকে, আচ্ছা, এখন এই মায়োকার্ডিয়াল স্ট্রাকচারাল চেঞ্জ বলতে বোঝায় আমাদের হার্ট যখন সে তার এক্সেসিভ কোনো ওয়ার্কলোড ফেস করে, মানে হার্টকে যখন এক্সেসিভ কোনো কাজ করতে হচ্ছে, অথবা হার্টের যে করোনারি ব্লাড সাপ্লাই সেটা যখন কমে যায়, তখন এই হার্টের মধ্যে কিছু চেঞ্জ আসে, প্যাথোলজিক্যাল কিছু চেঞ্জ আসে। এটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল স্ট্রাকচারাল চেঞ্জেস। আচ্ছা, এখন দেখেন আমাদের নর্মালি যেটা হয়, এটা রবিনসের পিডিএফটা। তো এখানে দেখেন ডিউরিং হাইপার টেনশন, ডিউরিং হাইপার টেনশন এবং হচ্ছে ভালভুলার স্টেনোসিস, এই ক্ষেত্রে যে ওভারলোডটা হয়, মানে কার্ডিয়াক ওয়ার্কলোডটা যে বেড়ে যায়, এই কার্ডিয়াক ওয়ার্কলোডটাকে আমরা মানে দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে প্রেশার ওভারলোড, আরেকটা হলো ভলিউম ওভারলোড। আচ্ছা, তাহলে আমি কি বললাম, কার্ডিয়াক ওয়ার্কলোডটাকে আমরা দুইভাবে বলতে পারি। এই কার্ডিয়াক ওয়ার্কলোডটা হচ্ছে প্রেশার ওভারলোড, অথবা কার্ডিয়াক ওয়ার্কলোডটা হচ্ছে ভলিউম ওভারলোড। এখন দেখেন সোজা ভাষায় দেখেন, মনে করেন এই হলো হার্টের ভেন্ট্রিকলটা, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে কি বের হয়, এটা হলো অ্যাওর্টা। আচ্ছা, এখন এই যে অ্যাওর্টার এখানে কি ভালভ থাকে, এই জায়গাটাতে অ্যাওর্টিক ভালভ, বা এটাকে আমরা বলি সেমিলুনার ভালভ। আচ্ছা, এখন যদি কারো এই সেমিলুনার ভালভটা মানে অ্যাওর্টিক ভালভটা যদি স্টেনোসিস হয়ে যায়, তাকে ন্যারো হয়ে তার যে লুমেনটা, তার যে অরিফিসটা একেবারে ন্যারো হয়ে গেছে, ফলে এই যে লেফট ভেন্ট্রিকল, এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যখন এই অ্যাওর্টাতে ঢুকতে যাবে, যেহেতু পথটা একেবারেই ন্যারো, ফলে লেফট ভেন্ট্রিকলের জন্য রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে গেছে এখন। এই কারণে লেফট ভেন্ট্রিকলকে এখন অনেক ফোর্সফুলি কন্ট্রাক্ট করে তার ভেতরের ব্লাডটাকে অ্যাওর্টাতে পাঠাতে হচ্ছে। তাহলে এই যে লেফট ভেন্ট্রিকলকে অনেক বেশি রেজিস্ট্যান্সের এগেনস্টে স্ট্রোক করতে হচ্ছে, সিস্টোল করতে হচ্ছে, ব্লাডটাকে বের করতে হচ্ছে, এটাকে আমরা বলি প্রেশার ওভারলোড। ঠিক আছে কি না? আচ্ছা, এটা হলো প্রেশার ওভারলোড একটা বললাম। আর হাইপার টেনশনের ক্ষেত্রে তাহলে এই যে এখন যে প্রেশার ওভারলোডটা আমি দেখালাম, এটা ভালভুলার স্টেনোসিসের কারণে। কোন ভালভ দেখালাম আমি? অ্যাওর্টিক ভালভ। একইভাবে এটা আপনার পালমোনারি ভালভ হতে পারে। দেখেন, যদি আমি এই পাশে যে ভেন্ট্রিকলটা আঁকি, এই পাশের ভেন্ট্রিকলটা কি? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে কি যায় আমরা জানি? পালমোনারি ট্রাঙ্ক। আচ্ছা, তাহলে এখন এই যে পালমোনারি ট্রাঙ্কের এখানে যে পালমোনারি ভালভ থাকে, এটা যদি ন্যারো হয়ে যায়, দেখেন লুমেনটা একেবারে ন্যারো হয়ে গেছে, ফলে তখন এই রাইট ভেন্ট্রিকলকেও অনেক বেশি ফোর্সের এগেনস্টে ব্লাডটাকে পাঠাতে হবে। দ্যাট মিনস এখানে রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে, ফলে এই রাইট ভেন্ট্রিকল এখন অনেক বেশি রেজিস্ট্যান্স ফিল করবে, ফলে তাকে অনেক বেশি ফোর্স দিয়ে ব্লাডটাকে পাঠাতে হবে। তার মানে এই যে রাইট ভেন্ট্রিকল এক্সট্রা একটা রেজিস্ট্যান্স ফিল করছে, এই কারণে আমরা বলবো যে এই ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকলে কি হচ্ছে? প্রেশার ওভারলোড দেখা দিচ্ছে। তাহলে আপনি কি বুঝলেন? প্রেশার ওভারলোডটা ভালভুলার কোন কারণে হয়? আমরা জানি, আপনারা পড়েছেন মেডিসিনে, যে ভালভের দুই ধরনের ডিজিজ হয়, ভালভুলার স্টেনোসিস, ভালভুলার রিগার্জিটেশন, অথবা সিমুলটেনিয়াসলি দোনোটা থাকতে পারে। তাহলে এখানে হচ্ছে ভালভুলার স্টেনোসিসে। একইভাবে মাইট্রাল স্টেনোসিসে একটা মজার বিষয় আছে, দেখেন। তাহলে দেখেন, এই হলো, আমি একটু বলি, এটা হলো যদি আমাদের হার্ট হয়, দেখেন মাইট্রাল ভালভটা কোথায়? ঠিক এখানে। এখন কারো যদি মাইট্রাল ভালভটা স্টেনোসিস হয়ে গেছে, ফলে কি হবে? এই যে লাংস থেকে যে অক্সিজেনেটেড ব্লাডটা আসছে, সে এখানে নামতে পারতেছে না, যেহেতু স্টেনোসিসের কারণে পথটা ন্যারো হয়ে গেছে। দ্যাট মিনস এখন আমার কি হচ্ছে? লেফট অ্যাট্রিয়ামটা এক্সেসিভ রেজিস্ট্যান্স ফিল করছে। কেন? কারণ এই যে মাইট্রাল ভালভটা স্টেনোসিস হয়ে যাওয়ার কারণে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড সহজে লেফট ভেন্ট্রিকলে নামতে পারতেছে না, মানে লেফট অ্যাট্রিয়াম এক্সেসিভ রেজিস্ট্যান্স ফিল করছে। তাহলে আমি কি বলবো এখন? যে লেফট অ্যাট্রিয়ামে কি দেখা দিয়েছে? প্রেশার ওভারলোড নাকি ভলিউম ওভারলোড? যেহেতু ভালভুলার স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস, অবশ্যই আমি এটাকে বলবো প্রেশার ওভারলোড।
প্রেশার ওভারলোড। আচ্ছা, একটু মাথায় রাখেন, আমি আবার এখানে ব্যাক করব। ওকে, তাহলে আমরা কি বললাম যে প্রেশার ওভারলোড হলে কোন ধরনের হাইপারট্রফি হবে? কনসেন্ট্রিক হাইপারট্রফি। তাহলে প্রেশার ওভারলোডে কনসেন্ট্রিক হাইপারট্রফি হবে, আর ভলিউম ওভারলোডে ইসেন্ট্রিক হাইপারট্রফি হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন তাহলে আমরা প্রেশার ওভারলোড নিয়ে কথা বললাম, তাহলে কনসেন্ট্রিক হাইপারট্রফি যে হবে, কনসেন্ট্রিক হাইপারট্রফি বলতে কী বোঝায়? আপনারা জানেন যে কার্ডিওমায়োসাইট সেল ডিভাইড করতে পারে না, এটা কার্ডিওমায়োসাইটগুলো পার্মানেন্ট সেল। তাহলে কার্ডিওমায়োসাইটকে এখন কাজ তো করতে হবে, এক্সেসিভ রেজিস্ট্যান্স হচ্ছে, খুব ফোর্সফুলি আমাকে ব্লাডটা বের করতে হবে, স্ট্রোক করতে হবে। তখন কার্ডিওমায়োসাইট ডিসিশন নেবে যায়, ভাই আমি যদি সংখ্যা বৃদ্ধি করতে নাও পারি, আমি আমার সাইজটা বৃদ্ধি করব। এখন আপনি ধরে নেন এটা হলো একটা কার্ডিওমায়োসাইট, জাস্ট ফর অ্যাজ এক্সাম্পল। এখন এই কার্ডিওমায়োসাইটটা কী করবে, তার ভিতরে এতক্ষণ ছিল দেখেন 4টা অ্যাক্টিন। হ্যাঁ, কয়টা অ্যাক্টিন আঁকলাম আমি? 4টা অ্যাক্টিন আঁকলাম, আর দেখেন 4টা মায়োসিন আঁকলাম। ওকে, এগুলো হলো অ্যাক্টিন আর এগুলো হলো মায়োসিন। এখন এই কার্ডিওমায়োসাইটটা, আর এটা হলো ইটসেলফ একটা কার্ডিওমায়োসাইট, এটা হলো একটা কার্ডিওমায়োসাইট। আচ্ছা, এখন এই কার্ডিওমায়োসাইটটা কী করবে, সে বেশি বেশি অ্যাক্টিন সিনথেসিস শুরু করে দিবে, হ্যাঁ, জিন আপরেগুলেশনের মাধ্যমে, যখন প্রেশার ওভারলোডটা দেখা দিচ্ছে। এখন দেখেন আমি আরও তৈরি করব, তাহলে আমার কি এখন জায়গা হচ্ছে সেলটার মধ্যে? হচ্ছে না। তখন কি হবে দেখেন, সেলটা ফুলে যাবে। দেখেন সেল মেমব্রেন এতক্ষণ ছিল এখানে, আর এখন কোথায় আঁকতেছি দেখেন, এই যে এবার আবার অ্যাক্টিন সিনথেসিস করতেছি। দেখেন, তাহলে এই যে এক্সেসিভ অ্যাক্টিন, তার সাথে আবার মায়োসিন সিনথেসিস হচ্ছে। তাহলে দেখেন অ্যাক্টিন মায়োসিন, তার সাথে এখানে মাইটোকন্ড্রিয়াও সংখ্যা বেড়ে যাবে, কারণ আমার এখন এটিপি লাগবে বেশি বেশি, ওই কারণে কার্ডিওমায়োসাইটে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেড়ে যাবে। আরও দরকার, আরও বেশি ফোর্স দরকার, রেজিস্ট্যান্সটা কন্টিনিউসলি বেড়েই যাচ্ছে ক্রনিক হাইপারটেনশনে। তাহলে দেখেন এখন সেলটা আরও ফুলে যাবে, আরও বেশি অ্যাক্টিন তৈরি হচ্ছে, আরও বেশি মায়োসিন তৈরি হচ্ছে। আচ্ছা, এখন দেখেন সমস্যাটা দেখা দিবে ঠিক এই জায়গায়, এটা আমি একটু পরে বলবো। তাহলে দেখেন এই যে কনসেন্ট্রিক হাইপারট্রফিতে এই যে সেলটা এখন কী হয়ে গেছে বলেন তো, সেলটা এনলার্জ হয়ে গেছে, সেলটা এনলার্জ হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে সেলটা এনলার্জ হলো, এখানে এই যে অ্যাক্টিন আর মায়োসিন তৈরি হচ্ছে, এই অ্যাক্টিন মায়োসিনগুলো একে অপরের সাপেক্ষে কিভাবে অবস্থান নিয়েছে, প্যারালেলি নাকি সিরিজ? প্যারালেলি। দেখেন একটা অ্যাক্টিন ছিল, আরেকটা অ্যাক্টিন সামনে না তার ঠিক উপরে, আরেকটা অ্যাক্টিন তার ঠিক উপরে। তাহলে এই যে দেখেন প্যারালেল একটা ওরিয়েন্টেশন নিচ্ছে, এই কারণে কনসেন্ট্রিক হাইপারট্রফিটা হচ্ছে। ওকে, এবার দেখেন এই বিষয়টার থেকে আপনি একটু চিন্তা করেন, তাহলে আমি এখানে আপনাকে একটা কার্ডিওমায়োসাইট দেখিয়েছি, তাহলে এটা তো পুরো হার্টই হবে। তাহলে দেখেন এটা যদি হার্টের ভেন্ট্রিকলটা হয়, দেখেন মনে করেন এইটা হচ্ছে হার্টের ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলটা এবং নর্মাল কন্ডিশনে আছে। এখন কনসেন্ট্রিক হাইপারট্রফি হলে আলটিমেটলি এটা ফুলে যাচ্ছে না, ফুলে যাবে। এখন সমস্যা ফুলবে কোথায় দেখেন, একটু বুঝেন। এখানে দেখেন 1, 2, 3, এগুলো আমি অ্যাক্টিন আঁকছি মনে করেন, একটু বুঝতে হবে বিষয়টা। অ্যাক্টিন আঁকলাম। এখন ডিউ টু ইনক্রিজড কার্ডিয়াক ওয়ার্কলোড, ডিউ টু ইনক্রিজড প্রেশার ওভারলোড, আমার আরও বেশি অ্যাক্টিন তৈরি করতে হবে। এখন আমি এই যে নতুন যে অ্যাক্টিনগুলো তৈরি করব, সেটাকে আমি মনে করেন এই পার্পল কালার দিয়ে নতুন যে অ্যাক্টিনগুলো তৈরি করব। এখন নতুন অ্যাক্টিনগুলো আমি যদি এখানে রাখতাম তাহলে এক ধরনের ঘটনা ঘটতো, কিন্তু এখানে সেটা হবে না। নতুন অ্যাক্টিনগুলো হবে কি, পুরাতন যে অ্যাক্টিনগুলো আছে তাদের সাথে প্যারালেলি। এই কারণেই হার্টটা আলটিমেটলি দেখেন লুমেনের দিকে এনলার্জ হচ্ছে, ফলে আলটিমেটলি এই যে লেফট ভেন্ট্রিকলের যে ভলিউম, এই ভলিউমটা কি হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা যদি নর্মাল ভেন্ট্রিকল হয়, এখন হাইপারট্রফিটা হবে কোন দিকে, সেন্টারের দিকে হবে। ফলে দেখেন আগে যদি এখানে থাকতো, এখন হাইপারট্রফি হয়ে লুমেনটা হয়ে গেছে এই যে এতটুকু মাত্র, দেখেন কত ছোট হয়ে গেছে। এটাকে বলে কনসেন্ট্রিক টুয়ার্ডস দ্য সেন্টার হাইপারট্রফিটা হচ্ছে ডিউ টু প্যারালেল ওরিয়েন্টেশন অফ ইনক্রিজড অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট ইনক্লুডিং আদার ইন্ট্রাসেলুলার অর্গানেলি। আশা করি একেবারে ক্লিয়ার আপনাদের। তাহলে কনসেন্ট্রিক হাইপারট্রফিটা আপনি বুঝলেন কখন হয়, প্রেশার ওভারলোড বাড়লে হয়। প্রেশার ওভারলোড কখন বাড়ে,
সেটা হচ্ছে হাইপারটেনশন হলে যেহেতু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, ফলে হার্ট থেকে ব্লাড বের হতে বেশি রেজিস্ট্যান্স ফিল করবে ডিউরিং হাইপারটেনশন, অথবা ভালভুলার স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, তারপর মাইট্রাল স্টেনোসিস, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। মাইট্রাল স্টেনোসিস, তারপর হচ্ছে ট্রাইকাসপিড স্টেনোসিস হতে পারে, সব স্টেনোসিসে প্রেশার ওভারলোড। আচ্ছা, এখন আমি আসবো ভলিউম ওভারলোড। আচ্ছা, তাহলে ভলিউম ওভারলোডটা কি দেখেন, এখন আমি আসবো ভলিউম ওভারলোডে। তাহলে ভলিউম ওভারলোডটা কি দেখেন, ভলিউম ওভারলোড হলো আপনার হার্টের কোনো একটা চেম্বারে বেশি বেশি ব্লাড আসছে, বেশি বেশি ব্লাড জমে যাচ্ছে। ওকে, যেমন মনে করেন সবচেয়ে কমন যে কনজেনিটাল হার্ট ডিজিজগুলো আছে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। হ্যাঁ, আমি এখানে একটা মোটামুটি হার্ট আঁকার চেষ্টা করি। ঠিক আছে, এটা একটা মোটামুটি হার্ট আঁকলাম। আচ্ছা, এখন যদি কোনো কারণে এই বাচ্চাটার এখানে একটা কি থাকে, মনে করেন ভেন্ট্রিকুলার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা কম্পিটেন্ট না, একটা ছিদ্র থেকে গেছে, একটা ডিফেক্ট থেকে গেছে, তাহলে যেটা হবে, নর্মালি কোন ভেন্ট্রিকলে প্রেশার বেশি থাকে, লেফট ভেন্ট্রিকলে প্রেশার বেশি থাকে, রাইট ভেন্ট্রিকলে প্রেশার কম থাকে। তাহলে এখানে যদি কোনো একটা পথ খোলা থাকে, এই যে দেখেন এখানে একটা পথ খোলা, তাহলে বলেন তো যখন এরকম হবে তখন লেফট ভেন্ট্রিকুলার ব্লাড সবগুলো কোথায় চলে আসবে, রাইট ভেন্ট্রিকলে চলে আসবে না। কারণ আমরা জানি ব্লাড ফ্লো হওয়ার নিয়মটা কি, ব্লাড ফ্লো হওয়ার নিয়মটা হচ্ছে যে মানে ফোর্স যেখানে বেশি সেখান থেকে তারা কোথায় যাবে, ফোর্স যেখানে কম। তাহলে যেহেতু লেফট ভেন্ট্রিকলে ফোর্স বেশি, এই কারণে এই ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটা দিয়ে লেফট ভেন্ট্রিকলের নিজের ব্লাডগুলো সব কোথায় চলে আসতেছে, রাইট ভেন্ট্রিকলে। তাহলে এখন ঘটনাটা কী হবে দেখেন তো, যেহেতু লেফট ভেন্ট্রিকুলার ব্লাডটাও রাইট ভেন্ট্রিকলে চলে আসতেছে, ফলে এখন রাইট ভেন্ট্রিকলে বেশি বেশি ব্লাড চলে আসছে, নর্মালের চেয়ে বেশি বেশি ব্লাড। তাহলে এই যে এক্সট্রা যে ব্লাডটা আসছে, এই ব্লাডটা রাইট ভেন্ট্রিকুলার ওয়ালকে কি করবে, প্রেশার দিবে না একটা। দেখেন ওই যে প্যাসকেলের ল যেটা আমরা ক্লাস 6-7 পড়ে এসেছি, সেটা প্যাসকেলের ল এর মতো। তাহলে দেখেন এই এক্সেসিভ ব্লাডের কারণে ও কি করবে, পুরো রাইট ভেন্ট্রিকলে প্রেশার দিতে থাকতেছে। এখন দেখেন প্রেশারটা ভিতর থেকে বাহিরের দিকে যাচ্ছে, ভিতর থেকে বাহিরের দিকে। দেখেন আমি একেবারে অ্যারো চিহ্ন দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এক্সেসিভ ফোর্সটা দিচ্ছে ভেন্ট্রিকলের ওয়ালের উপরে বাহিরের দিকে, হ্যাঁ, ইসেন্ট্রিক, আউটসাইড অফ দি সেন্টার, এই যে বাহিরের দিকে। ফলে এই প্রেশারের কারণে এই যে হার্ট একটা লোড তো পাচ্ছে, ওয়ার্ক লোড। আচ্ছা, এই কারণে যেহেতু এটা সেন্টার, এটা যদি হার্টের সেন্টারটা হয়, এই রাইট ভেন্ট্রিকুলার সেন্টার হয়, তাহলে দেখেন ওয়ার্ক লোডটা কোন দিকে, সেন্টারের বাহিরে। এই কারণে এটাকে বলি ইসেন্ট্রিক হাইপারট্রফি। ফলে এখন এই যে রাইট ভেন্ট্রিকল বেচারা যখন ডিসিশন নিবে যে না ভাই আমার তো ওয়ার্কলোড বেড়ে গেছে, আমাকে এখন হাইপারট্রফিতে যেতে হবে, তখন ওকে বলবে কোন হাইপারট্রফিতে যাবা তুমি, কনসেন্ট্রিকে যাবা নাকি ইসেন্ট্রিকে যাবা। তখন ও বলবে আচ্ছা আমার কোন ধরনের ওভারলোড আগে দেখব। ও দেখলো যে আমার ভলিউম ওভারলোড, তাহলে ভলিউম ওভারলোড হলে অবশ্যই ইসেন্ট্রিক হাইপারট্রফিতে যাবে। আর আগে যেটা বললাম প্রেশার ওভারলোড হলে অবশ্যই কনসেন্ট্রিক হাইপারট্রফিতে যাবে। পরে আবার ভলিউম হতে পারে, মানে কনসেন্ট্রিক হাইপারট্রফিটা পরে ভলিউম ওভারলোডে কনভার্ট করতে পারে, যেমন যেটা হবে কোথায়, মাইট্রাল স্টেনোসিসে। ওকে, আচ্ছা একটু পরে বলবো আমি। তাহলে আপনি বুঝলেন যে রাইট ভেন্ট্রিকলটা এখন কি হবে, ইসেন্ট্রিক হাইপারট্রফি হবে। তাহলে আমি ইসেন্ট্রিক হাইপারট্রফিটা একটু এক্সপ্লেন করি আপনাকে। ইসেন্ট্রিক হাইপারট্রফিটা কি, আবার আগের মতো দেখেন, এটা একটা কার্ডিওমায়োসাইট, এখানে অলরেডি আমার 4টা অ্যাক্টিন ছিল এবং 4টা মায়োসিন ছিল। এখন যেহেতু এটা হচ্ছে মনে করেন ওই যে ভেন্ট্রিকলটা, এই যে হ্যাঁ এটা হচ্ছে ভেন্ট্রিকল। আচ্ছা, তাহলে এই যে ব্লাডটা এখানের মধ্যে দেখেন, এখানে হচ্ছে এক্সেসিভ ব্লাড জমে যাচ্ছে, ব্লাডগুলো জমে যাচ্ছে রাইট ভেন্ট্রিকলের, যেহেতু লেফট ভেন্ট্রিকুলার ব্লাড সহ সব এখানে চলে আসতেছে। তাহলে এই এক্সেসিভ ব্লাডটা এখন এদিকে প্রেশার দিচ্ছে। তাহলে এখন এই বেচারা এই যে কার্ডিওমায়োসাইটটা, এও একটা কার্ডিওমায়োসাইট, এই কার্ডিওমায়োসাইটটা যখন অ্যাক্টিন সিনথেসিস করতে যাবে, ও কি প্যারালেলি আর
অ্যাক্টিনগুলোকে ওরিয়েন্টেশন করতে পারবে? পারবে না, কারণ কন্টিনিউয়াসলি ওই রাইট ভেন্ট্রিকলের ভিতরে ব্লাডগুলোকে কন্টিনিউয়াসলি বাইরের দিকে ফোর্স করতেছে যে তুমি অ্যাক্টিনকে এদিকে পাঠাতে পারবো না। তখন ও বাধ্য হয়ে কি করবে দেখেন, যেহেতু প্যারালেলি ওরিয়েন্টেশন করতে পারতেছে না, তখন সে কি করবে, এই সেলটা একটু লম্বাটে হয়ে যাবে, দেখেন একটু, খুব ইন্টারেস্টিং পড়াগুলো আসলে। দেখেন একটু লম্বাটে হয়ে যাচ্ছে, লম্বাটে হয়ে গেল কেন? কারণ অ্যাক্টিনটাকে সে এখন এভাবে রাখতে পারতেছে না, প্যারালেলি রাখতে পারতেছে না, তাই সে সেলটাকে একটু লম্বাটে শেপ করে ফেলবে এবং অ্যাক্টিনগুলো সব এখন সিরিজ আকারে রাখতেছে, দেখেন সিরিজ আকারে রাখতেছে, একটা সামনে আরেকটা। ফলে সেলটা আলটিমেটলি কি হলো দেখেন, এই শেপ থেকে এই শেপ হয়ে গেল। কিন্তু সেলটা কিন্তু হাইপারট্রফি হয়েছে, সেলে ইন্ট্রাসেলুলার কন্টেন্ট বেড়ে গেছে, কিন্তু কন্টেন্টটা এখন মানে ইলংগেটেডভাবে বাড়ছে, ইসেন্ট্রিকভাবে বাড়ছে, এই কারণে এটাকে বলে ইসেন্ট্রিক হাইপারট্রফি। বোঝা গেল কিনা? তাহলে ইসেন্ট্রিক হাইপারট্রফিতে কী হবে আপনি বলেন তো? ভেন্ট্রিকুলার ওয়াল থিকনেসটা কি মোটা হবে নাকি পাতলা হতে শুরু করবে? আপনি বলেন। ভেন্ট্রিকুলার ওয়াল থিকনেসটা এখানে রিলেটিভলি পাতলা হতে থাকবে। যেমন কি হবে দেখেন, এই যে এখন এখানে ছিল, এটা হচ্ছে আস্তে আস্তে কী হবে দেখেন, এই জায়গায় চলে আসবে, আর এই যে বাহিরের এটা এই জায়গায় চলে আসবে। আলটিমেটলি দেখেন রাইট ভেন্ট্রিকলের লুমেনটা বড় হয়ে গেছে না একটু, ওই যে এক্সেসিভ ব্লাডটাকে জায়গা করে দেওয়ার জন্য লুমেনটা সাইজে বড় হয়ে গেছে। এটাকে আমরা বলি ইসেন্ট্রিক হাইপারট্রফি। তাহলে ইসেন্ট্রিক হাইপারট্রফি কখন হচ্ছে? ভলিউম ওভারলোডও হচ্ছে। এখন আসেন রবিন্স থেকে আমি আপনাকে ছবিটা দেখাই, দেখেন ঠিক আছে। এখানে মাঝখানেরটা হলো নর্মাল, ডান পাশেরটা হলো কনসেন্ট্রিক, ঠিক আছে। আর যেটা এই যে এখানে ডান পাশে, সেটা হলো ইসেন্ট্রিক। এখন আপনি একটু কম্পেয়ার করেন, এই তিনটা ফিগার আপনি একটু কম্পেয়ার করেন, দেখেন এখানে যেটা হলো, এই যে ওয়াল থিকনেসটা কত বেড়ে গেছে, এখানে দেখেন কতটুকু, আর এখানে কত বেড়ে গেছে। আর লুমেনটা দেখেন এখানে যতটুকু ছিল এখানে অনেক ন্যারো হয়ে গেছে। আর এটা নর্মালের তুলনায় এটা দেখেন তো, এটা কত বেশি ওয়াইড হয়ে গেছে, দেখেন এখানে ছিল অনেক বড় হয়ে গেছে। কেন? ওই যে মাসেলগুলো সব এদিকে সরে গেছে। আর দেখেন এবার এখানে ওয়াল থিকনেস, আমি বলছি না কনসেন্ট্রিকে ওয়াল থিকনেস বাড়ে, কনসেন্ট্রিকে দেখেন এখানে ওয়াল থিকনেস কেমন আর এখানে কেমন বেড়ে গেছে। আর এখানে ওয়াল থিকনেস কেমন দেখেন নর্মাল, আর এখানে কেমন, এটার চাইতে এটার ওয়াল থিকনেস কমে গেছে না? তাহলে দেখেন ইসেন্ট্রিক হাইপারট্রফিতে ভেন্ট্রিকল ওয়াল থিকনেস কমে যাচ্ছে আর কনসেন্ট্রিকে ওয়াল থিকনেস বেড়ে যাচ্ছে। কনসেন্ট্রিকে ভেন্ট্রিকলের জায়গা কমে যাচ্ছে, ইসেন্ট্রিকে ভেন্ট্রিকলের জায়গা বেড়ে যাচ্ছে। ওই যে এক্সেসিভ ব্লাডটাকে কি জায়গা করে দেওয়ার জন্যে, যেহেতু এখানে ভলিউম ওভারলোড হচ্ছে। একেবারে খুব ইন্টারেস্টিং এটা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের বিষয়টা, ওকে। আচ্ছা, এখন হাইপারট্রফিটা যখন কন্টিনিউয়াসলি এরকম হতে থাকবে, তখন যেহেতু এখন একটা কার্ডিওমায়োসাইটে কি হচ্ছে, মানে বেশি আমাদের কাজ করতে হচ্ছে, কার্ডিওমায়োসাইটে অ্যাক্টিন বেড়ে গেছে, মায়োসিন বেড়ে গেছে, ফলে এই কার্ডিওমায়োসাইটটার কিসের ডিমান্ড বেড়ে যাবে? এটিপি এর ডিমান্ড বেড়ে যাবে। তার এখন এটিপি এর ডিমান্ড বেড়ে যাবে। তাহলে তার যদি এটিপি এর ডিমান্ড বেড়ে যায়, তাহলে এটিপি তৈরি হয় কোত্থেকে বলেন? অ্যারোবিক অক্সিডেশন থেকে। এখন অ্যারোবিক অক্সিডেশন যদি করতে হয়, তাহলে অ্যারোবিক অক্সিডেশনে কিসের দরকার? অক্সিজেনের দরকার। অক্সিজেন যদি দরকার হয়, তাহলে অক্সিজেনের জন্য কি দরকার? বেশি ব্লাড ফ্লো দরকার। আচ্ছা, এখন দেখেন আমাদের বাসায় 4 জন মানুষ থাকি, আমাদের ডেইলি 6 লিটার পানি লাগে। আচ্ছা, এখন কোনো কারণে বাসায় আমার গেস্ট আসলেও আরও 4 জন, এখন আমাদের কি ওই 6 লিটার পানি তো হবে না, আমার আরও বেশি পানিটা লাগবে না? তাহলে দেখেন আমার এতদিন যে নর্মাল 6 লিটার পানি দিয়ে চলতো, সেটাই আরও 4 জন অতিরিক্ত গেস্ট আসায় আমি এখন বলবো আমার পানির ঘাটতি দেখা দিয়েছে। অথচ আমাকে তো পানি ঘাটতি দেখা দেয় নাই, পানি 6 লিটারই আছে, কিন্তু লোকবল বেড়ে যাওয়ায় রিলেটিভলি ডেফিসিয়েন্সি হচ্ছে। এই কারণেই যখন এখানে হাইপারট্রফিটা দেখা দিবে, তখন এই হাইপারট্রফিক কার্ডিওমায়োসাইটগুলো কিসের ঘাটতি ফিল করবে? অক্সিজেন ডেফিসিয়েন্সি ফিল করবে, বোথ ডিউরিং কনসেন্ট্রিক ইসেন্ট্রিক। কারণ দুটোটাতেই ইন্ট্রাসেলুলার কন্টেন্ট বেড়ে গেছে, দুটোটাতেই
রিলেটিভ অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা দিবে। এখন অক্সিজেন ডেফিসিয়েন্সি যখন দেখা দিবে তাহলে আলটিমেটলি এই হাইপারট্রফিড হার্টটা কিসের রিস্কের দিকে চলে যাচ্ছে বলেন? ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের দিকে চলে যাচ্ছে। এবং এই কন্টিনিউসলি হলে যে কোনো সময় আমার ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে যেতে পারে, অ্যাটাক হয়ে যেতে পারে মায়োকার্ডিয়াল, ওকে। অথবা হচ্ছে এরকম কন্টিনিউয়াসলি ইসকেমিয়া হতে হতে, আমি আমার কিছুদিন আগে একটা টিউটোরিয়াল রিলিজ করেছি যে কন্টিনিউয়াস ইসকেমিয়া হতে হতে কী হয়, সেখানে ফাইব্রোব্লাস্টটা অ্যাক্টিভ হয়, সে বেশি বেশি কোলাজেন সিনথেসিস করে, এবং যেটা হবে তখন দেখেন এই যে কার্ডিওমায়োসাইটগুলো কী দিয়ে ট্রান্সফার হয়ে যাবে? কোলাজেন, মানে কিছু কিছু কার্ডিওমায়োসাইট চলে যাবে এবং তাদের জায়গায় কোলাজেন চলে আসবে। তাহলে দেখেন কোলাজেনটা কি ইলাস্টিক নাকি নন ইলাস্টিক? নন ইলাস্টিক। তাহলে যদি এখানে কোলাজেন চলে আসে, আপনার হার্ট মাসেল যে এই যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতেছে সেটা কি ভালোভাবে করতে পারবে? পারবে না। তাহলে হার্টটা কি হবে? সিস্টোলিক ফাংশন লস হবে, ডায়াস্টোলিক ফাংশনও লস হবে। ঠিক আছে, আমি আরেকদিন ইনশাল্লাহ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ফেলিওর, হার্ট ফেলিওর নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।